নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প পতিতার পত্র। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত পতিতার পত্র। সুলোচনার নাম ভদ্র সমাজে পরিচিত হবার কথা নয়, তবে ভদ্র সমাজে থেকেও যারা সন্ধ্যার অন্ধকারে গা ঢেকে সন্দেহজনক গলি খুঁজিতে বিচরণ করেন, তারা অবশ্যই তাহার নাম জানেন। আর জানি আমি ডাক্তার। সুলোচনার মৃত্যুকালে তার চিকিৎসক ছিলাম। কঠিন ব্যাধিতে কয়েক মাস ভুগে তার মৃত্যু হয়েছিল। তার বয়স ৩৮ কি ৩৯ হয়েছিল। মৃত্যুর কয়েকদিন পূর্বে সে একটি পুরু খাম আমার হাতে দিয়ে বলেছিল, ডাক্তারবাবু, আমার সময় ঘনিয়ে আসছে, আর বড় জোর ২-৪ দিন। এটা রাখুন, আমার মৃত্যুর পর খুলে পড়বেন। খামের মধ্যে ছিল একটি উইল আর একটি দীর্ঘ চিঠি। উইলে সুলোচনা আমাকে তার যথা সর্বস্ব, আন্দাজ ৩০,০০০ টাকা নিঃশর্তে দান করেছিলেন। আর চিঠিখানা তার আত্মকথা। পতিতার আত্মকথা জাতীয় যেসব লেখা বের হয়েছে, এটা সে ধরনের নয়। মানুষের জীবনধারা কোন বিচিত্র পথে কোথায় গিয়ে উপস্থিত হয়, এই কাহিনী তারই একটি উদাহরণ। নোংরামিও এতে কিছুই নেই, তাই নির্ভয়ে ছাপাতে দিলাম। চিঠিটি এইরূপ: ডাক্তারবাবু, জীবনে আমি অনেক পুরুষের সংসর্গে এসেছি। সবাই মন্দ লোক নয়, অনেকে দোষে গুণে সাধারণ মানুষ। ২-১জন সত্যিকার সজ্জন ব্যক্তিও আমি দেখেছি। আপনি ডাক্তার, এতে আশ্চর্য হবেন না। কোনো মানুষই নিখুঁত নয়। সত্যিকার সাধু সজ্জন ব্যক্তিরও দোষ দুর্বলতা থাকে। আপনি যেদিন প্রথম আমার চিকিৎসা করতে আসেন, সেদিন আপনাকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলুম। যেমন রুক্ষ চেহারা, তেমনই কঠিন ব্যবহার। আপনি কি করে যে এত বড় ডাক্তার হলেন ভেবে অবাক হয়েছিলুম। এখন জানি আপনার কঠিনতার আড়ালে একটি করুণ সদয় হৃদয় আছে, আর আছে রোগ সারাবার অসামান্য ক্ষমতা। আমার রোগ আপনি সারাতে পারেননি, কিন্তু সে দোষ আপনার নয়। প্রথম দিন আমাকে পরীক্ষা করেই আপনার মুখে যে ভাব ফুটে উঠেছিল, তা থেকে বুঝেছিলাম এ রোগ সারবার নয়। আপনি আমাকে মিথ্যে আশ্বাস দেননি। বলেছিলেন, যন্ত্রণার উপশম করতে পারি, কিন্তু তার বেশি কিছু হবে না। আপনার কথা মেনে নিয়েছিলুম। আপনি অন্য ডাক্তারকেও দেখাতে বলেছিলেন, কিন্তু আমি দেখাইনি। কেন দেখাইনি জানেন? আপনার স্পষ্টবাদিতা ভালো লেগেছিল আমার। ভেবেছিলুম যদি মরতেই হয় আপনার হাতেই মরব। আপনাকে ভালো লাগার আরেকটা কারণ আছে। আপনাকে দেখে আমার আরেকজনের কথা মনে পড়ে গিয়েছিল, যিনি ছিলেন আপনার মতোই কঠোর ও কঠিন। তার হাতে একবার মরেছি, এবার শেষ মরা নয়, আপনার হাতেই মরব। আমার ঘরের দেওয়ালে পাশাপাশি 2টি ছবি টাঙানো আছে। 2টি যুবা পুরুষ। 20 বছর আগে ওরা যুবা পুরুষই ছিলেন। একজনের মুখ ফুলের মতো নরম, অন্যজনের মুখ পাথরের মতো শক্ত। অপরিচিত নগণ্য মানুষ নন এরা, দেশ জোড়া ওদের নাম। দুজনের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব।
স্বাধীনতার যুদ্ধে পাশাপাশি দাঁড়িয়ে ওরা লড়েছিলেন। যেদিন প্রথম আপনার দৃষ্টি ওই ছবি দুটোর ওপর পড়ল, সেদিন আপনি ভুরু তুলে আমার পানে চেয়েছিলেন একবার। আপনার ভুরু তোলা প্রশ্নের জবাব তখন দিইনি, আজ এই চিঠিতে জবাব দিচ্ছি। চিঠি পড়লেই বুঝতে পারবেন আমার এই পাপ জীবনের সঙ্গে ওই দুটি মহাপ্রাণ দেশনেতার কি সম্বন্ধ। মরবার আগে আমি আমার জীবনের কাহিনীটা একজন কাউকে শুনিয়ে যেতে চাই। অন্য কাউকে শোনাতে গেলে সে মুখ বেঁকিয়ে বসবে, হাসবে, হয়তো ওদের দুজনের নামে মিথ্যে রটনাও করবে। কিন্তু আপনি তা করবেন না। আপনি বুঝবেন ওই বোঝাটুকুই যে আমার দরকার। আমি ভদ্র ঘরের মেয়ে, বেশ্যা ঘরে আমার জন্ম নয়। বাবা ছিলেন বাংলাদেশের পশ্চিম সীমানায় এক শহরের উকিল। শুধু উকিল নয়, একজন স্থানীয় জননায়ক। রাজনৈতিক আন্দোলনে তিনি প্রাণ মন সবটুকু ঢেলে দিয়েছিলেন। ওকালতি করার সময় পেতেন না, তাই আর্থিক অবস্থা আমাদের তেমন ভালো ছিল না, কিন্তু সুনাম ছিল দেশ জোড়া। বাবা অনেক দিন হলো মারা গেছেন, কিন্তু জেলার লোক তার নাম এখনো ভোলেনি। আমি স্কুলে লেখাপড়া শিখেছিলাম, কলেজে পড়িনি। বাড়িতে সৎ মা ছিলেন, তিনি আমাকে সহ্য করতে পারতেন না। তার নিজের সন্তান ছিল না বলেই বোধহয় আমার ওপর তার প্রচণ্ড আক্রোশ ছিল। কিন্তু বাবা আমাকে স্নেহ করতেন, আমি যে তার একমাত্র সন্তান। কিন্তু সংসারের দিকে তার দৃষ্টি ছিল না। তিনি সর্বদাই রাজনীতি নিয়ে মেতে থাকতেন। 16 বছর বয়সে আমার বিয়ে হলো। সৎমা পাত্র জোগাড় করেছিলেন। বাবা একটু খুঁতখুত করলেন, কিন্তু নিজে ভালো পাত্র খুঁজে বের করবার সময় তার ছিল না। তাই তিনি খুঁতখুত করতে করতেই রাজি হয়ে গেলেন। বিয়ের মাস 3-4 পর আমার স্বামী মারা গেলেন। তার চাল চুলো ছিল না, ছিল গুপ্ত ক্যান্সার রোগ। বিয়ের পর সেটা ধরা পড়েছিল। সৎমা নিশ্চয়ই রোগের কথাটা জানতেন না। জানলে যত আক্রোশী থাক, বিয়ে দিতেন না। আমাকে বিদায় করাই ছিল যে তার উদ্দেশ্য। কিন্তু 4 মাস পরে বিধবা হয়ে আমি আবার বাপের বাড়ি ফিরে এলুম। সংসারের হাওয়া বিষিয়ে উঠল। সংসারের বিষাক্ত হাওয়া থেকে পালাবার একটাই রাস্তা ছিল আমার। রাজনৈতিক আন্দোলন উপলক্ষে শহরে প্রায়ই সভা সমিতি হতো। ছোটবেলা থেকে আমিও সভা সমিতির অধিবেশনে গান গাইতুম। আমার গলা ভালো ছিল, সবাই প্রশংসা করতেন। বিধবা হবার পরেও আমার সভায় গান গাওয়া বন্ধ হলো না। থান পড়ে যেতুম, গান গাইতুম। বাবা বলতেন, দেশের কাজে নিজের দুঃখ ভুলে যাও। তিনি নিজে আমার অকাল বৈধব্যে ভীষণ দুঃখ পেয়েছিলেন, তাই আমাকে এবং নিজেকে ভোলাবার চেষ্টা করতেন। কিন্তু আমার তখন ভরা যৌবন। যৌবনের স্বাদ পেয়েছি, কিন্তু স্বাদ মেটেনি। বাবার উপদেশ আমার কানে যেত, কিন্তু মন পর্যন্ত পৌঁছত না। রাজনৈতিক আন্দোলনে অনেক যুবা পুরুষ ছিলেন। তাদের দেখতাম, মনটা উন্মুখ উদ্গ্রীব হয়ে থাকত। কিন্তু আমি যে বিধবা, তারা আমার পানে উৎসুক চোখে তাকালেও কেউ এগিয়ে আসতেন না। এইভাবেই বছর 1.5 কাটল। তারপর ওই যে 2 যুবা পুরুষ, তারা এলেন আমাদের শহরে। তরুণ বয়স, কিন্তু দেশ জোড়া নাম। দেশের সেবায় জীবন উৎসর্গ করেছেন তারা। তাদের অগ্নিময়ী বক্তৃতা শোনবার জন্যে হাজার হাজার লোক ছুটে আসে। তারা হাত পাতলে মেয়েরা হাজার হাজার টাকার গয়না গা থেকে খুলে দেয়। তারা দুজনে যেন জোরের পাখি।
একসঙ্গে থাকতেন, একসঙ্গে কাজ করতেন, অনেকবার একসঙ্গে জেলও খেটেছেন। লোকে বলতো মানিক চোর, কেউ বলতো রাম লক্ষণ, কেউ বা বলতো কানাই বলাই। আমি তাদের রাম লক্ষণই বলবো। দুজনের চেহারা ছিল সম্পূর্ণ আলাদা। রাম ছিলেন নরম সরম নবজলধর কান্তি, ভারী মিষ্টি চেহারা, আর লক্ষণ যেন গনগনে হোমের আগুন, টকটকে রং, লম্বা চওড়া কঠিন দেহ, মুখে হিমালয় সমান গাম্ভীর্য। আমি এই দুজনকেই ভালোবেসেছিলাম। এ কথা সাধারণ লোক হয়তো বুঝবে না, কিন্তু আপনি ঠিক বুঝবেন। আমার মনের কৌমার্য তখনও নষ্ট হয়নি, হৃদয় ভালোবাসার জন্য উন্মুখ হয়েছিল। তাই এরা দুজন যখন আমার চোখের সামনে এসে দাঁড়ালেন, তখন বাছবিচার করতে পারলুম না। দুজনের পায়ের কাছেই আমার হৃদয় মন সবটুকু ঢেলে দিলাম। যিনি আমাকে পায়ের কাছ থেকে তুলে নেবেন, আমি তাঁরই। সেবার আমাদের শহরে বিরাট সভার আয়োজন হয়। 4-5 দিন ধরে অধিবেশন চলবে। দেশের গণ্যমান্য সব নেতাই এসেছেন। স্থানীয় দেশ সেবকদের বাড়িতে নেতাদের থাকবার ব্যবস্থা। কারুর বাড়িতে 2 জন, কারুর বাড়িতে 3 জন। আমাদের বাড়িতে উঠলেন সেই রাম আর লক্ষণ। বাইরের একটা ঘর ওদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যেন স্বর্গ হাতে পেয়েছি। সারাক্ষণ তাদের সেবা করছি। আমার সৎমা ছিলেন গোঁড়া প্রকৃতির মানুষ, পর্দার আড়াল কখনো ছাড়েননি। স্বাধীনতা আন্দোলনেও তার বিশেষ কোনো সহানুভূতিও কোনোদিনও ছিল না। তাই আমি অষ্টপ্রহর অন্দর থেকে বাইরে ছোটাছুটি করতুম। যতক্ষণ রাম লক্ষণ বাড়িতে থাকতেন, আমি তাদের আশেপাশেই ঘুরে বেড়াতুম। তাদের খাওয়ার ব্যবস্থা, স্নানের আয়োজন, মাথার তেল, আয়না, চিরুনি, বিছানা পাতা, বিছানা তোলা, সব আমি করতুম। শরীরে ক্লান্তি আসতো না, মন হতো ধন্য। রামলক্ষণ কেবল আমার সেবা গ্রহণ করেই ক্ষান্ত ছিলেন না। আমার সভায় যাবার অবকাশ ছিল না, তাই তারা আমার সভার গল্প করতেন। লক্ষণ ভারী গম্ভীর মানুষ, তিনি বেশি কথা বলতেন না, কিন্তু রাম বলতেন ভারী ভারী মজার কথা। মনটা ছিল রঙ্গরসে ভরপুর। সভায় কে কত গরম বক্তৃতা দিলে, কার ওপর পুলিশের নজর বসি, সেই সব কথা রং চড়িয়ে আমাকে বলতেন। আমার সঙ্গে কত রঙ্গরসিকতা করেছেন। বলতেন, সুলোচনা, তুমি আমাদের খাইয়ে দাইয়ে যেরকম করে তাজা করে রেখেছ, তোমাকেই আগে পুলিশে ধরবে, ক্যাক করে ধরে হাজতে উঠবে। লক্ষণ অবশ্য ঠাট্টা তামাশা করতেন না, কিন্তু তার তীক্ষ্ণ চোখ আমাকে সর্বদা লক্ষ্য করত, যেন আমাকে বোঝবার চেষ্টা করত। আমার বুক দুরু দুরু করত। কাকে যে বেশি ভালো লাগে বুঝে উঠতে পারতুম না যে। দ্বিতীয় দিন দুপুরবেলা রাম হঠাৎ সভা থেকে ফিরে এলেন। আমি তখন ওদের ঘরেই ছিলাম, আসবাবপত্র ঝাড়া মোছা করছিল। তাকে দেখে চমকে গেলুম। তিনি ক্লান্তভাবে বিছানায় বসে বললেন, সুলোচনা, আজ ঝাড়া 2 ঘন্টা বক্তৃতা দিয়েছি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমাকে 1 পেয়ালা চা খাওয়াতে পারবে? আমি তক্ষুনি ছুটে গিয়ে চা তৈরি করে আনলুম। তিনি শুয়ে পড়েছিলেন, উঠে চায়ের পেয়ালা হাতে নিলেন। 1 চুমুকে চা খেয়ে করুণ চোখে আমার পানে তাকিয়ে বললেন, জীবনের সদর মহলে 35টা বছর গেল, অন্দর মহলের খবর নেওয়া হলো না। অন্দর মহল যে এত মিষ্টি জিনিস, তা যদি আগে জানা হতো, তবে আর সদর মহলে বুঝি আশাই হতো না।
তখন আমার বুক ধরাস ধরাস করতে লাগলো। এই সময় আমার সৎমা দরজার বাইরে থেকে খাটো গলায় ডাকলেন, সুলোচনা, এদিকে শুনে যাও। বুকের ধড়পড়ানি আমার আরো বেড়ে গেল, সেই সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে এলো। কোনো রকমে ঘরের বাইরে এলুম। সৎমা আমাকে আমার শোবার ঘরে নিয়ে গিয়ে বললেন, ভুলে যেও না তুমি বিধবা। এইটুকু বলে তিনি চলে গেলেন। আমি বিছানায় মুখ গুজে শুয়ে পড়লাম। সত্যি আমি যে ভুলে গিয়েছিলাম আমি বিধবা। শুয়ে শুয়ে মন ভারী বিদ্রোহ করল। বিধবা তো কি, আমার রূপ, আমার যৌবন, আমার ভালোবাসা কিছুর কি মূল্য নেই? আমি কি কাগজের ফুল, চিনেমাটির পুতুল? না, আমি চিনেমাটির পুতুল হয়ে বেঁচে থাকতে চাই না। আমি ভালোবাসা চাই, শ্রদ্ধা চাই, সম্ভ্রম চাই। কতক্ষণ কেটে গেছে তা খেয়াল করিনি। সৎমার গলা পেলুম, বিছানায় শুয়ে শুয়ে থাকলে সংসার চলে না। তোমার বাপ সভা থেকে ফিরে এসেছেন, আরো সবাই এসেছেন, তাদের জল খাবার দিতে হবে না? বাইরের ঘরে তখন ৮-১০ জন দেশ নেতা জমা হয়েছেন। বেশিরভাগই প্রবীণ, রামলক্ষণও আছেন। রাজনীতির তীব্র আলোচনা চলছে। আমি স্বপ্নাচ্ছন্নের মতো সকলকে চা জল খাবার পরিবেশন করছি। আমাকে কেউ লক্ষ্য করল না তখন, এমনকি রামও না। কেবল লক্ষণের ধারালো চোখ দুটি আমাকে অনুসরণ করে বেড়াতে লাগলো। অনেক রাত্রে বৈঠক ভাঙল। সে রাত্রে আমি কিছুই প্রায় না খেয়ে শুয়ে পড়লুম, কিন্তু ভালো ঘুম হলো না। আমার জীবনে যেন একটা প্রবল বন্যা আসছে। কোথায় ভাসিয়ে নিয়ে যাবে আমি জানি না। ভয় ভয় করছে, আবার উত্তেজনায় মুখ চোখ গরমও হয়ে উঠছে। রাম আর লক্ষণ দুজনেই কি তবে আমাকে চান? বুঝতে পারছি না ওদের মধ্যে আমি কাকে চাই। পরদিন সকালে ওরা সভায় চলে গেলেন। সভার কাজ শেষ হয়ে আসছে। আজ আর কাল 2 দিন মাত্র বাকি, তারপর সবাই চলে যাবেন। কিন্তু আমি? দুপুরবেলা রাম ফিরে এলেন। আমাকে দেখে ক্লান্ত হেসে বললেন, আজ আর কোনো কাজ হলো না, শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি। বিরক্ত হয়ে চলে এলাম। তিনি নিজের বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বুজে রইলেন। আমি কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলুম, চা আনবো? তিনি চোখ খুলে একটু হাসলেন, বললেন, না, দরকার নেই, তুমি বরং আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। ডাক্তারবাবু, মানুষের দেহ মনের সব খবরই আপনি জানেন, তাই আমার তখনকার দেহ মনের কথা বিস্তারিতভাবে লিখে আপনার ধৈর্যের ওপর জুলুম করব না। পরপুরুষের অঙ্গস্পর্শ সম্বন্ধে হিন্দু মেয়ের মনে তীক্ষ্ণ সচেতনতা আছে, আপনি জানেন। আমি খাটের শিওরে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলুম। ঘন কোঁকড়া চুল, সিঁথি নেই, কেবল কপাল থেকে পিছন দিকে বুরুশ করা। তিনি ঘুমিয়ে পড়লেন না, মাঝে মাঝে চোখ খুলে আমারই পানে তাকাতে লাগলেন। তারপর হঠাৎ বিছানায় উঠে বসে কতকটা বক্তৃতার ভঙ্গিতে বলে উঠলেন, কি অপরাধ বিধবার? স্বামী মরে গেলেই স্ত্রীর জীবন শেষ হয়ে যাবে কেন? তার কি কোনো স্বতন্ত্র সত্তা নেই? আমাদের সমাজ নিষ্ঠুর, স্ত্রী জাতির প্রতি তাদের দয়া মায়া নেই। একটা ছুতো পেলেই তাকে দূরে সরিয়ে রাখতে চায়। অন্য সভ্য সমাজে কিন্তু এরকম নেই। বিধবা হবার দোষে কোনো মেয়ের জাত যায় না। আমি সমস্ত শরীর শক্ত করে শুনছি। এমন সময় লক্ষণ ঘরে ঢুকলেন। তার মুখ অন্ধকার।
তিনি রামের পানে একবার তাকালেন, তারপর আমার দিকে চোখ ফিরিয়ে মুখে একটু হাসি আনবার চেষ্টা করে বললেন, আমার জন্য এক পেয়ালা চা আনতে পারবে? আমি চোরের মতো পালিয়ে গেলুম ঘর থেকে। 15 মিনিট পরে 2 পেয়ালা চা নিয়ে ফিরে এসে দেখলুম ঘরের দরজা বন্ধ। ভিতর থেকে দুজনের চাপা গলার আওয়াজ আসছে। চাপা গলা হলেও আওয়াজ নরম নয়, করাতের শব্দের মতো কর্কশ। দৌড়ে টোকা দিতে সাহস হলো না আমার। চায়ের পেয়ালা নিয়ে ফিরে এলুম। রান্নাঘরে একলা বসে থরথর করে কাঁপতে লাগলুম। কি হচ্ছে কিছুই যে বুঝতে পারছি না। আমার জন্যই কি 2 বন্ধুর মধ্যে তবে কি ওরা দুজনেই আমাকে চান? সন্ধ্যার পর আজও বৈঠক বসল। রাম আর লক্ষণ কিন্তু ঘরের 2 কোণে গম্ভীর মুখে বসে রইলেন। আলোচনায় যোগই দিলেন না। কেবল আমি যখন সকলকে চা দেবার জন্য ঘরে এলুম, তাদের চোখ আমার পিছনেই ঘুরতে লাগলো। রাত্রি 9টা আন্দাজ তখন বৈঠক ভাঙল। সকলে উঠলেন। বাবা আর রাম অভ্যাগতদের সঙ্গে কথা কইতে কইতে রাস্তা পর্যন্ত এগিয়ে গেলেন। বাড়ির সদরে লক্ষণ আর আমি দাঁড়িয়ে রইলুম। হঠাৎ লক্ষণ আমার হাত চেপে ধরলেন। আমি তো চমকে প্রায় চিৎকার করতেই যাচ্ছিলুম, কিন্তু তখন তিনি আমার কানের কাছে মুখ এনে গাঢ় স্বরে বললেন, সুলোচনা, তোমার সঙ্গে আমার গোপনীয় কথা আছে, কিন্তু এখন নয়। কাল আমাদের সভার অধিবেশন শেষ হবে, তারপর বলবো। তুমি তৈরি থেকো। যাও, এখন ভেতরে যাও, কাউকে কিচ্ছু বলো না। আমার মাথাটা বন বন করে ক্ষরে উঠল। অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে বাড়ির মধ্যে গেলুম। সারা রাত জেগে শুধু ভাবলুম, কি কথা বলবে না আমাকে? কিসের জন্য আমায় তৈরি থাকতে হবে? পরের দিন সকাল থেকে হই হই লেগে গেল। আজ সভার শেষ অধিবেশন, এলোমেলো নানা কাজ হবে। তারপর হঠাৎ গুজব রটে গেল কয়েকজন নেতাকে পুলিশ অ্যারেস্ট করবে। ভোর থেকে বাড়িতে মানুষের যাতায়াত শুরু হয়ে গেল। বাবা চা খেয়ে রাম লক্ষণকে নিয়ে সভায় চলে গেলেন। আমাকে বলে গেলেন, তুমিও এসো, সভায় বন্দে মাতরম গাইবে। কিন্তু সেদিন বন্দে মাতরম আর আমার গাওয়া হলো না। সভায় উপস্থিত হয়ে দেখলুম চারিদিকে পুলিশ কিচকিচ করছে, জনতা মুহুর্মুহু চিৎকার করছে, ইনকালাব জিন্দাবাদ, বন্দে মাতরম। 3-4 জন বড় বড় নেতা ততক্ষণে গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে রামও একজন। লক্ষণ গ্রেপ্তার হননি। আমি যখন উপস্থিত হলুম, তখন পুলিশ বন্দীদের নিয়ে মোটরে তোলবার উপক্রম করছে। বন্দীদের সকলের মুখে উদ্দীপ্ত হাসি। গাড়িতে উঠতে গিয়ে রাম ফিরে দাঁড়ালেন হঠাৎ। জনতার মধ্যে চারিদিকে চোখ ফেরালেন, যেন কাউকে খুঁজছেন। তারপর তার চোখ পড়ল আমার ওপর। তিনি একদৃষ্টে আমার পানে চেয়ে রইলেন। মুখের উদ্দীপ্ত হাসি মিলিয়ে গেল। তিনি আমাকে লক্ষ্য করেই বজ্রকণ্ঠে যেন বলে উঠলেন, আমি শীঘ্রই ফিরে আসব। ইংরেজের জেল আমাকে ধরে রাখতে পারবে না। বন্দীদের নিয়ে পুলিশের গাড়ি চলে গেল। তারপর সভায় কি হলো আমি আর জানি না। চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এলুম। সভায় আরো অনেক মেয়ে ছিল, তারা সবাই সেদিন কেঁদেছিল। আমার চোখের জল কেউ লক্ষ্য করেনি। আমার চোখের জলের উৎস যে আরো গভীর, তা কেউ জানতেও পারেনি। কেবল বাড়ি ফিরে আসবার পর সৎমা আমাকে কাঁদতে দেখে মুখ বেঁকিয়ে বলেছিলেন, ঢং দেখে আর বাঁচি না।
ইচ্ছে হচ্ছিল বাড়ি ছেড়ে ছুট্টে কোথাও চলে যাই, কিন্তু বিধাতা যে অলক্ষ্যে সেই ব্যবস্থাই করছেন তা তো তখন জানতুম না। দুপুরবেলা লক্ষণ বাড়ি এলেন, মুখ বিষণ্ণ কঠিন। আমার পানে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মুখ একটু নরম হলো, কিন্তু আবার বজ্রের মতো কঠিন হয়ে উঠল। তার মনের মধ্যে যেন প্রচণ্ড যুদ্ধ চলছে, কিন্তু কি নিয়ে যুদ্ধ তা বোঝা যায় না। আমি কেবল সম্মোহিতের মতো চেয়ে রইলুম। তিনি বললেন, আমাদের জীবনে জেলখানায় ঘরবাড়ি, ওতে বিচলিত হলে চলে না। আমাকেও হয়তো আজ নয় কাল যেতে হবে, কিন্তু তার আগে অনেক কাজ সেরে নেওয়া যায়। সুলোচনা। ঘরে তখন আর কেউ ছিল না। আমি তার কাছে গিয়ে দাঁড়ালুম, মুখ তুলে তার মুখের পানে চাইলুম। তিনি আমার কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে? আমার মস্তিষ্কের মধ্যে চিন্তার সব ক্রিয়া তখন বন্ধ হয়ে গিয়েছে ডাক্তারবাবু। শুধু বললাম, যাব। যা আশা করছো তা হয়তো পাবে না, তবু যাবে? আমি যাব। তিনি গভীর দৃষ্টিতে আমার মুখের পানে চাইলেন, চোখ দুটি যেন করুণায় ভরে উঠল। তারপর আমার কাঁধ থেকে হাত নামিয়ে আমার দিকে পিছন ফিরে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন। সেইভাবে দাঁড়িয়েই বললেন, বেশ, এখন আমি যাচ্ছি, রাত্রে আবার ফিরে আসব। 12টার পর গাড়ি নিয়ে আসব, তুমি তৈরি থেকো। তিনি চলে গেলেন। সেদিনের কথা এখন ভাবলে মনে হয়, কেন তার কথার অর্থ আমি বুঝিনি। তিনি তো ইঙ্গিত দিয়েছিলেন। আমি যদি না বলতুম, যদি বলতুম যাব না, যাব না তোমার সঙ্গে, যিনি জেলে গেছেন আমি তার জন্য প্রতীক্ষা করব, তাহলে হয়তো আমার জীবনটাই অন্য হতো। কিন্তু তা তো হবার নয়। আমি যে ওদের দুজনকেই সমানভাবে চেয়েছিলাম। দুপুর রাত্রে তিনি গাড়ি নিয়ে এলেন। আমি তৈরি ছিলুম, গাড়িতে উঠে বসলুম। আমার নিরুদ্দেশের পথে অভিসার শুরু হলো। প্রথমে রেলের স্টেশনে, সেখান থেকে ট্রেনে চড়ে কাশি। ডাক্তারবাবু, শেষ কথাগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি। সব কথা খুঁটিয়ে লিখতে ক্লান্তি আসছে বড়। লক্ষণ আমাকে কাশির একটা সরু গলিতে অন্ধকার একটা বাড়িতে নিয়ে গিয়ে তুললেন। আধবয়সী একজন স্ত্রীলোক এসে আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। একটা সাজানো ঘরে বসালো। লক্ষণ ঠিকই গাড়ির ভাড়া মেটাবার জন্য পিছিয়ে ছিলেন। আমি তার অপেক্ষা করতে লাগলুম, কিন্তু তিনি এলেন না। আধবয়সী স্ত্রীলোকটাকে প্রশ্ন করলুম। সে বলল, আসবেন বাছা, আসবেন। কত বাবু ভাইয়েরা আসবেন, নাও এই শরবতটুকু খেয়ে ফেলো, তেষ্টার সময় শরীর ঠান্ডা হবে। সেই রাত্রে আমার জীবনে বেঁচে থাকার পালা শেষ হলো। প্রেত জীবন আরম্ভ হলো আমার। ভদ্রঘরের মেয়ে ছিলুম, পতিতা হলুম। পরদিন সকালবেলা লক্ষণ এলেন। তাকে দেখে আমি কেঁদে উঠলুম। আপনি আমার এই সর্বনাশ কেন করলেন? তিনি নীরস নিষ্প্রাণ কণ্ঠে বললেন, আমি তোমার যে সর্বনাশ করেছি তার জন্য ভগবান আমাকে শাস্তি দেবেন, কিন্তু আমার বন্ধুকে বাঁচাবার অন্য কোনো উপায় ছিল না। কিন্তু আমি কি অপরাধ করেছিলাম? অপরাধ কেউ করেনি। তুমি আমার বন্ধুকে
চেনো না, আমি তাকে চিনি। তার মন তোমার দিকে ঝুঁকেছিল। আমি যদি তোমাকে চিরদিনের জন্য তার সামনে থেকে সরিয়ে না দিতাম, সে হয়তো তোমাকে বিয়ে করত। কিন্তু তাতে কি এত ক্ষতি হতো? ক্ষতি হতো, তার সর্বনাশ হতো, দেশেরও সর্বনাশ হতো। তাকে আমি জানি। তার মন একবার যেদিকে ঝুঁকবে, সেদিক থেকে আর তাকে নড়ানো যায় না। তার মনে প্রচণ্ড শক্তি, কিন্তু সেই শক্তিকে 5 ভাগ করে 5 দিকে চালাবার ক্ষমতা তার নেই। সে যদি তোমাকে বিয়ে করত, তাহলে দেশের কাজ আর করত না, তোমাকে নিয়েই মেতে থাকতো। আমি কেঁদে উঠেছিলাম ডাক্তারবাবু। বলেছিলাম, কিন্তু আমার কি হবে এখন? তিনি বললেন, দেশের জন্য অনেক আত্মবলি গেছে, যথাসর্বস্ব খুইয়েছে, প্রাণ পর্যন্ত দিয়েছে অনেক মানুষ। আমি আজ এই মহাপাতক করলাম, কিসের কি ফল হবে জানি না। নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমার বন্ধু যখন জেল থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে আসবে, তখন তোমাকে পাবে না। পরে যদি তোমাকে খুঁজে পায়ও, তোমার কাছে আসতে পারবে না। এই ভরসায় এত বড় পাপ করেছি। চললাম, আর দেখা হবে না। তিনি চলে গেলেন। তারপর এই 20টা বছর কেটে গেছে। সেদিন আমার জীবন যেমন আরম্ভ হয়েছিল, সেটাও শেষ হয়ে গেছে। আমার ঘরের দেওয়ালে যে 2টি ছবি দেখে আপনি ভুরু তুলেছিলেন ডাক্তারবাবু, তার মানে বোধহয় এখন আপনার কাছে পুরোপুরি পরিষ্কার। ভারত আজ স্বাধীন হয়েছে। ওরা দুজন ভারতের ভাগ্য বিধাতা। ওদের নাম জানে না এমন মানুষ পৃথিবীতে নেই। কিন্তু ওদের আমি আর দেখিনি, কেবল ছবি টাঙিয়ে রেখেছি নিজের ঘরে। মাঝে মাঝে ভাবি, আমার কথা কি ওদের মনে পড়ে? দেশের কল্যাণে যিনি আমাকে নরকের মুখে ঠেলে দিয়েছিলেন, আমার কথা মনে পড়লে তার মন কি বেদনায় টনটন করে ওঠে? কিন্তু ডাক্তারবাবু, আমার কারোর বিরুদ্ধে নালিশ নেই। সবই আমার ভাগ্য, আমার জন্মান্তরের কর্মফল। তবুও মনে প্রশ্ন জাগে, আমার সর্বনাশ না হলে ভারতবর্ষ কি স্বাধীন হতো না কখনো? জানি না, উত্তর পাই না। এবার শেষ করি ডাক্তারবাবু। আমার পাপ জীবনের সঞ্চয়, মৃত্যুর পর যা অবশিষ্ট থাকবে, তা আমি আপনাকেই দিয়ে গেলাম। আপনার নিজের টাকার দরকার নেই, সে আমি জানি। কিন্তু আমার টাকাকে আপনি ঘৃণা করবেন না। টাকা কখনো নোংরা হয় না ডাক্তারবাবু। যত নোংরা স্থান থেকেই আসুক, টাকার কলঙ্ক লাগে না। আপনি আমার টাকা নিজের বিবেচনা মতো সৎকার্যে ব্যয় করবেন। আপনি আমার অন্তিম প্রণাম নেবেন। ইতি সুলোচনা। ডাক্তারের ফুটনোট। সুলোচনার টাকা আমার হাতে আসলে আমি তা লক্ষণের নামে বেনামি চাঁদা রূপে পাঠিয়ে দিয়েছি। লক্ষণ কেন্দ্রীয় শাসক মণ্ডলের উচ্চস্থ ব্যক্তি। তিনি নিশ্চয়ই এই টাকার সদ্গতি করতে পারবেন, আমার থেকেও অধিক পারবেন। শুনছিলেন আজকের গল্প শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত পতিতার পত্র। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন।
আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।